এই অবস্থাটা তো শেখ হাসিনার সময় হয়। এখন কি আমার প্রশ্নটা এখানে, এখন কি পরিস্থিতির পরিবর্তন একদমই হয় নাই? মানে যা ছিল 5ই আগস্টের পর এখনো ঠিক তাই, নাকি একটু ভালো হয়েছে? আমরা মনে করেছিলাম না, আমরা মনে করেছিলাম পরিবর্তন হবে, কারণ যেভাবেই নির্বাচন হোক, যদিও এই নির্বাচনে জামাত বলে ভোট কারচুপি হয়েছে, বিএনপির নেতারা বলে ভোট কারচুপি হয়েছে, দুই পক্ষই বলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তারপরও আমরা মনে করি এটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, পরিস্থিতি স্বাভাবিক হবে, অন্তত পলিটিক্যালি কম্পিটিশন হোক, পলিটিক্যালি কন্টেস্ট হোক। সেই জায়গায় দেখলাম দেশের অ্যাটর্নি জেনারেলকে কোর্টে যেতে দেওয়া হবে না। এ কথা যদি তারা প্রকাশ্যে বলেন এবং সেখানে ল এনফোর্সিং এজেন্সি কোনো ব্যবস্থা না নেয়, সরকার কোনো ব্যবস্থা না নেয়, চিফ জাস্টিস কোনো ব্যবস্থা না নেয়, তাহলে তো আমি কোর্টে ঢোকার আগেই মবের শিকার হয়ে অ্যাটর্নি জেনারেল যদি কোর্টে রিয়েলি যাওয়ার চেষ্টা করতেন, তাহলে মবের শিকার হয়ে তিনি মারা যেতেন না, এই গ্যারান্টি কে দেবে? কাজে আমরা যদি এক্সপেকটেশনটা, আমরা এখন সেটা দেখছি না, কিন্তু আমরা আরো প্রত্যাশা করি। শেখ হাসিনা বিদেশে বসে থাকা মানুষ না, বাংলাদেশের ট্রাইব্যুনালে যে ট্রায়াল ফেস করার মতো মানুষ, একটা মবক্রেসি এস্টাবলিশ হয়েছে। এখন কি আসলে তিনি দেশে ফিরে গিয়ে বিচারের সম্মুখীন হতে চান? কারণ এই চিঠিতেই একটা জায়গায় বলা হচ্ছে যে শেখ হাসিনা আসলে মিনিংফুল পার্টিসিপেশন, মানে কি দাবি করছেন, এই চিঠির দাবিটা কি বা আবেদন কি, মিনিংফুল পার্টিসিপেশন যেন পরবর্তীতে করতে পারেন এবং তার পছন্দের আইনজীবী যেন নিয়োগ দেবার সুযোগ পান, সেই কথাও বলা হয়েছে। এবং আইনজীবী এবং আওয়ামী লীগের সাথে যারা সম্পৃক্ত তাদের নিরাপত্তা দেবার কথাও এই চিঠিতে বলা আছে। মানে এই নিরাপত্তাটা কি চান তিনি, ফিরতে চান বা মামলা মোকাবেলা করতে চান? ডেফিনেটলি তিনি ফিরতে চান, অবশ্যই তিনি ফিরতে চান। দেশে ফেরার প্রক্রিয়ার জায়গাটাও জানতে চাই, মামলাগুলো কি আগাতে যাচ্ছেন এবং আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা, মানে রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা, সেটির জন্য ওঠানোর জন্য আপনারা আদালতে কোনো দাবি করবেন কিনা, আবেদন করবেন কিনা? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনিও দেশে ফিরে যাওয়ার জন্য উদ্গ্রীব, কিন্তু দেশে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে প্রতিমধ্যে তাকে মেরে ফেলবে না, প্রতিমধ্যে তিনি মবের দ্বারা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হবেন না, এই গ্যারান্টিটা কে দেবে? সেই গ্যারান্টিটা আমরা নির্বাচিত সরকারের কাছে আশা করি। তাকে 21 আগস্টের গ্রেনেড হামলার পরে তার আত্মীয় স্বজনরা অন-11 কোর্টে, আমি তখন তার লয়ার ছিলাম, তারা বলছিল যে তুমি এই ট্রায়াল ফেস করার দরকার নেই, তুমি এদের সঙ্গে সমঝোতা করে দেশের বাইরে চলে যাও। তিনি কিন্তু দেশের বাইরে চলে যেতে চাননি। ফলে ট্রাইব্যুনালে গেলে তুমি তো পথের মধ্যেই তো তাকে মবের দ্বারা তাকে মেরে ফেলা হবে। এবং যারা 2024 অগস্টের ঘটনার সঙ্গে জড়িত, তারা কিন্তু বহু টেলিভিশন ইন্টারভিউ দিয়ে বলছে যে আমাদের টার্গেট গণভবন, বঙ্গভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। এবং শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য মেটিকুলাস ডিজাইনে তারা যে অ্যারেঞ্জমেন্টটা করছিল, আপনি কি মনে করেন শেখ হাসিনা গিয়ে সেই তাদের মবের হাতে পড়ে তার জীবনটা সেখানে বিসর্জন দেওয়া এটা ওয়াইজ হতো? এক হলো ট্রাইব্যুনালটা বিতর্কিত, অবৈধ, দ্বিতীয় হচ্ছে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না। শেখ হাসিনার পক্ষে একটি ল ফার্ম, যুক্তরাজ্যের একটি প্রসিদ্ধ ল ফার্ম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া, পক্ষপাত, দুষ্টতা ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরা হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় সেটি বাতিলের দাবি করা হয়েছে বা আবেদন করা হয়েছে। শুরুতেই আপনার কাছে আসলে জানতে চাই, এমন একটি চিঠি পাঠানো, রায় হয়ে যাবার পর এমন একটি চিঠি পাঠানোর উদ্দেশ্য কি, সেটি আপনি জানেন কিনা বা আপনার ধারণা কি, যদি মানে কেন এই চিঠিটি পাঠানো? দেখুন, এই চিঠিটা সম্পর্কে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমার ব্যক্তিগতভাবে কোনো ধারণা নেই। আপনারা প্রত্যাশা করেন এখন আরো একটা আরেকটা আইনের আরেকটা জায়গায় দেখা যাচ্ছে যে 1/11 যারা কুশীলব ছিলেন তারা একে একে গ্রেপ্তার হচ্ছেন। ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল খালেদ মামুন এবং সবশেষ লেফটেন্যান্ট কর্নেল বরখাস্ত আফজাল নাসের, 3 জন গ্রেপ্তার হয়েছেন। তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করাও হচ্ছে এবং সেই সময় তো আসলে যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার ভাই অকথ্য নির্যাতনের শিকার হয়েছেন, বিএনপি নেতারা এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা থেকে বিভিন্ন পর্যায়ের নেতারা আসলে নির্যাতনের শিকার হয়েছেন। এখন যে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আপনারা কি সন্তুষ্ট? মানে আপনারাও তো নির্যাতনের শিকার হয়েছেন সেই সময়, এখন তারা। দেখুন, আমি একজন লয়ার, যদি সেই অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়, আমি কোনোভাবেই এটার এগেনস্টে না। আমি মনে করি যারাই অবৈধভাবে ক্ষমতা দখলদার, যারা ইউজার বার, মানে যার এখতিয়ারই ছিল না ওই দায়িত্ব পালন করার, তারা যে পারবে না, এটা কিন্তু 5th অ্যামেন্ডমেন্ট মামলায়, 7th অ্যামেন্ডমেন্ট মামলায় আমাদের সুপ্রিম কোর্টও বলছে, যার এখতিয়ার ছিল না ক্ষমতা দখল করার, ক্ষমতা এক্সারসাইজ করার। এই যে এরশাদের এবং জিয়াউর রহমানের ক্ষমতা দখল, মোস্তাকের, এই বিষয়ে জাজমেন্ট হয়ে গেছে, সেই সময়ের অপরাধে তাদের গ্রেপ্তার করছে না, কেউ কেউ ধরতেছে মানব পাচার আইনে। আপনি কি জানেন অন-11 সংক্রান্ত মামলা কিন্তু হয়নি এখন, বাইরে আলোচনা, পত্রিকায়, মিডিয়া, ফেসবুকে, কিন্তু সেই অন-11 ঘটনায় তো যারা কুশীলব ছিল তাদের তো অ্যারেস্ট করা উচিত। সেই সময় অন-11 যারা উস্কে দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরের পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেই সময় যে রাষ্ট্রপতি, তিনি আইন ভঙ্গ করে নিজেই কেয়ারটেকারে চিফ হয়ে গেছিলেন প্রফেসর ইয়াজ উদ্দিন আহমেদ।
খেয়াল আছে আপনার নিশ্চয়ই। এবং তারা 22শে জানুয়ারি নামক একটা নির্বাচন তোলার চেষ্টা করেছিল। এই যে ইউনূস, তিনি নাগরিক শক্তি নামক একটা দল গঠন করে পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন, তিনি মানুষকে পাননি। অর্থাৎ অগণতান্ত্রিক প্রক্রিয়াটাকে সেই সময় যারা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছিল, যার খেসারত শেখ হাসিনা, খালেদা জিয়া, তারেক রহমান সহ আমাদের অনেককে দিতে হয়েছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত, পিক অ্যান্ড চুজ না। আমি মনে করি এটা আনলে ভবিষ্যতে কেউ অবৈধ ক্ষমতা দখল কেন করা। আওয়ামী লীগের সময় আনা হলো না? তখনই তো আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, তখন কেন একদম বেমালুম সব এগুলো ভুলে যাওয়া হলো? কেউ মামলা কেন করলো না? না, মামলা কেন করেনি এই বিষয় তো আমি বলতে পারবো না কেন করেনি। তবে তখনও কিন্তু পার্লামেন্টে এই অন-11-এর কুশীলবদের নিয়ে অনেক বক্তব্য উঠেছিল, বিভিন্ন অত্যাচারিত ব্যক্তিরা কথা বলেছিলেন, মহিউদ্দিন খান আলমগীর, শেখ সেলিম, অনেকেই কথা বলেছিলেন। এখন কেন মামলা হয়নি সেই সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। এইটার জবাবটা আমি দিতে পারবো না। তবে একজন নাগরিক হিসেবে, একজন লয়ার হিসেবে আমি মনে করি, আইন বিষয়ক সম্পাদক ছিলেন, মানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় চলে আসলো এবং তখন আওয়ামী লীগের নেতারা, বিএনপি নেতারা, মানে রাজনীতিবিদ যে এক কথায় নির্যাতিত যারা হলেন এবং ব্যবসায়ীরা নির্যাতিত হলেন, তো তাদের বিরুদ্ধে আপনি এখন বলছেন যে কুশীলবদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত এবং সেই অপরাধেই মামলা হওয়া উচিত, মানব পাচার বা ওই 24-এর হত্যা মামলায় না, সেই অপরাধেই। তো সেই অপরাধ তখনও ছিল, বরং তখন একদম গরম গরম অপরাধ ছিল। তখন কেন করা হলো না? আপনার কাছে তার ব্যাখ্যা আছে কিনা? দেখুন, তখনকার ব্যক্তির আমার কাছে কোনো ব্যাখ্যা নাই। আমি সবসময়, আমি বাংলাদেশের যত টেলিভিশনে গিয়েছি, অনেক আর্কাইভ খুঁজলে দেখা যাবে আমি তীব্রভাবে কথা বলছি। তখন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ অনেকের লয়ার ছিলাম, এমনকি বিএনপির কারারুদ্ধ অনেকের লয়ার ছিলাম। আমি সে সময় এই অবৈধ প্রক্রিয়ার কথা বলেছি, কিন্তু আমি শিওর না, আমার শোনা কথা যে সেই অন-11-এর কুশীলবদের অনেকেই বিভিন্ন জায়গায় তখন বিরাজমান ছিল। যেমন মঈন আহমেদ সেনা প্রধান পদে বহাল ছিলেন, তারপর দেখবেন ওই ইকবাল করিম ভুইয়া সহ অনেকেই অনেক জায়গায় ছিলেন। তাদেরকে একসঙ্গে সবকিছু ধরতে যাওয়ার মতো পরিস্থিতি ছিল কি ছিল না আমি জানি না, তবে আমি মনে করি তখনই ও ধরা উচিত ছিল, আমি মনে করি। আচ্ছা, তখন না ধরাটা তাহলে একটা ভুল বিষয়, মানে কোনো মামলাই হয়নি। অবশ্যই হতে পারে। আচ্ছা, আমার মামলা জায়গা থেকে হয়নি তা তো না। ধরেন তখন এই যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, তিনি রাষ্ট্রদূত হয়ে গেছেন, তিনি সংসদেও এসেছেন। আপনাদের মানে আওয়ামী লীগের সময় তিনি সংসদে ছিলেন, জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে। তখন তো মুখোমুখি ছিল, জানাশোনা ছিল এবং নির্যাতিতরাও হয়তো তখন সংসদে ছিলেন, কিন্তু তবুও কেন কোনো ব্যবস্থা হলো না? নাকি একটা বিষয় বহুল প্রচলিত যে যোগ সাজসে ক্ষমতায় আসা আওয়ামী লীগের তখন এই 11-র কুশীলবদের সাথে বা 11-র বেনিফিশিয়ারি হয়েছেন আপনারা, ফলে ইনডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। আপনাদের ভার্সনটা কি? না, দেখুন, তাদেরকে তো কোনো ফর্মাল ইনডেমনিটি দেওয়া হয়নি। এই জায়গাটা আমি একেবারে জ্ঞাতসারে বলছি, তাদের কাউকে কোনো ইনডেমনিটি দেওয়া হয়নি। তবে প্রকাশ্যে আমি বলছি, আদালতে মানে পার্লামেন্টে মোহাম্মদ নাসিম অপর প্রান্তে বসে থাকা, যিনি গ্রেপ্তার হলেন রিসেন্টলি, মাসুদকে টার্গেট করে বলছিলেন তাদের অত্যাচারের নির্যাতনের শিকার আমরা হয়েছি, তিনি আজকে ওই প্রান্তে বসা আছেন। অর্থাৎ তাদেরকে ছেড়ে কিন্তু কথা বলা হয়নি, কিন্তু বিচার না হওয়াটা অন্যটা দেশ, কিন্তু ইনডেমনিটি কাউকে দেওয়া হয়নি। এটা আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, কোনো ইনডেমনিটি কাউকে দেওয়া হয়নি। মানে সব বিএনপি নেতারা তাদের দ্বারা আপনাদের ধরেন যত অত্যাচার নির্যাতন আপনাদের বিরুদ্ধেও তখন যখন বিএনপি ক্ষমতা ছিল, হয়রানিমূলক অনেক কিছু করা হতো, তার জন্য সেটির ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এত নির্যাতন করা হলো, অপর প্রান্তে বসে আছেন, আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বিষয়টা আপনার কাছে সন্দেহজনক মনে হয় না? ইনডেমনিটি যে বহুল প্রচলিত ভার্সনটা আছে, ফর্মাল কোনো ইনডেমনিটি নাই তা তো আছে, তা তো নিশ্চিত, কিন্তু বহুল প্রচলিত যে বিষয়টা আছে সেটাকে অস্বীকার কিভাবে করবেন যখন চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা ধরা হচ্ছে? আচ্ছা, ধরেন এই যে লাস্টে ইউনূস গভর্নমেন্ট গেল, ইউনূস তো কুশীলবদের একজন, সেই গভর্নমেন্টে ব্রিগেডিয়ার জেনারেল একজন ছিলেন সাখাওয়াত সাহেব, তিনিও তো সেই সময় ইলেকশন কমিশনে ছিলেন। তারা বিএনপিকে দুই ভাগে বিভক্ত করে সাইফুর রহমান এবং মেজর হাফিজের নেতৃত্বে বিএনপি, শেখ হাসিনাকে বাদ দিয়ে সংস্কারের আওয়ামী লীগ, এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল না? অবশ্যই ছিল। কই, তারা তো এখনো দিব্যি আছে। তারা কি ধরা ছোঁয়ার ভিতরে থাকবে? আমি আশা করি ধরা ছোঁয়ার ভিতরে আসা উচিত, কিন্তু এই লাস্ট গভর্নমেন্ট তো তাদের মধ্যে ছিল, সেটা একটা প্রক্রিয়া -2 একটা ফর্মুলা, আর এটা একদম সরাসরি নির্যাতন, ক্রিমিনাল অফেন্স হবে এটা নিশ্চয়ই যদি কাউকে ফিজিক্যালি। আচ্ছা, সেই সময় যারা ডিজিএফআই প্রধান ছিল, অন্যান্য এনএসআই এর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছিল, তারাও কিন্তু শেখ হাসিনাকে উচ্ছেদ করার জন্য রিটায়ার্ড আর্মিদের নিয়ে রাস্তার যে মব করেছে, মুভমেন্ট ছিল, সেই মুভমেন্টের ভিতর তারা তো ছিল। সেই সময় তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল।
সেই ব্যক্তিদের তো ধরা হচ্ছে না, কারণ তারা শেখ হাসিনাকে উচ্ছেদে ভালো ভূমিকা রেখেছে। সেই উচ্ছেদ করার কারণে কিন্তু আজকে তারেক রহমান সরকার গঠন করতে পেরেছেন। তাহলে তারাও কি ওইভাবে যোগাযোগী মতে তাদেরকে ছাড় দিয়ে এক পার্টকে নিয়ে গভর্নমেন্ট ফর্ম করতেছেন? এই প্রশ্নটা তারাও কি এভাবে আপনি বলছেন, তার মানে আপনারাও কি ওইভাবে ছিলেন? মানে এই না 2008-এর নির্বাচনে আপনি সার্ভেন্ট কনসাস মানুষ 2008-এর নির্বাচন নিয়ে কেউ বিতর্ক তোলে নাই, আজ পর্যন্ত কোনো বিতর্ক ওঠে নাই। দুই একজন ওই যুদ্ধ অপরাধীদের উত্তরসূরিরা ছাড়া কেউ 2008-এর নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে নাই। সেই নির্বাচনটা ফেয়ার ছিল, সেই ফেয়ার নির্বাচনে শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে, তখন দয়ায় সব শেখ হাসিনা গভর্নমেন্ট ফর্ম করছে। এইরকম এলিগেশন টক শোতে টুকটাক কেউ আলোচনা করলেও এর কোনো ভিত্তি কোথাও নেই। একদম ফেয়ার নির্বাচনের তালিকায় 2008-এর নির্বাচনটাকেও বেশিরভাগ মানুষই ফেলে, কিছু কিছু বিতর্ক আছে, কিন্তু আবার সাথে সাথে এই বিষয়টাও বহুল প্রচলিত। আপনার কানে যাবেন এটা হতে পারে না যে ইনডেমনিটি, তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে তাদের সাথে যোগসাজশী ক্ষমতায় আসা, এবং সেটির ওই যে বহুল প্রচলিত বিষয়, তার কোনো ভিত্তি নাই, আইনি কোনো জায়গা নাই, কোনো ইনডেমনিটির দলিল নাই, কিন্তু যখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, চোখের সামনে থাকে কিন্তু মুখেই শুধু বলা হয়, তখন তো এই বিষয়ে প্রশ্নটা আসবেই নাকি? তো আপনারা আসলে এই বিষয়ে সন্তুষ্ট এখন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হচ্ছে? আমরা বলতে মানে আমি নিজে বলতে পারি, যদি অন-11-এর অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতার এক্সারসাইজ করা, মানে আমি যে শব্দটাকে বললাম ইউজার বার, মানে যিনি কোনো আইনের দ্বারা অনুমোদিত না, সেই ব্যক্তির ক্ষমতা এক্সারসাইজকে আমি সব সময় বেআইনি মনে করি এবং এই অপরাধের জন্য তার বিচার হওয়া উচিত। আমি সমরেজাউল করিম মনে করি, এবং আমার বিশ্বাস আমার দলও অবৈধ ক্ষমতা দখল, ক্ষমতা এক্সারসাইজ এটাকে কখনো অ্যাপ্রুভ করে না। তার চেয়ে কষ্টকর জায়গাটা হলো বাঙালি জাতির সমস্ত অর্জনের সূতিকাগার বঙ্গবন্ধু ভবন, সেটাকে যখন নির্মমভাবে ভেঙে ফেলে চুরমার করে দেওয়া হয়। আমি যখন দেখি, গত পরশুদিন দেখলাম কিশোরগঞ্জের ছাত্রলীগের সেক্রেটারিকে ধরে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, আমি তো ওই রকম টর্চার হইনি। ফলে আমার উপর থেকে যেটা গেছে, এর চেয়ে নির্মমতার শিকার আরো অনেক হয়েছে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশটায় মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্নভাবে দেশের বাইরে, ওই যে ডক্টর ইউনুস ক্লিনটন ফাউন্ডেশন গিয়ে বলছেন যে মেটিকুলাস ডিজাইন করে আমরা এটা করেছি, নাথিং ওয়াজ হ্যাপেন্ড সাডেনলি। আবার তার দুইজন নাহিদ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তারা বলতেছে যে আমাদেরকে ডিপ স্টেট আমাদেরকে এইভাবে দিয়েছে। তাদের উল্লেখযোগ্য নেতারা বলতেছেন যে আমরা পুলিশকে হত্যা করেছি, আমরা বিটিভি ভবন পুড়িয়েছি। অর্থাৎ যত অপরাধ করা হয়েছে, ছাত্র শিবিরের সাবেক প্রেসিডেন্ট বলছেন যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। কাজে টোটালি যে একটা মেটিকুলাস ডিজাইনে একটা মুক্তিযুদ্ধের সরকার বা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চেষ্টা ছিল, আমি হয়তো একজন ক্ষুদ্র ব্যক্তি, আমিও তার শিকার হয়েছি। এর বাইরে এটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না। জি, আপনিও শিকার হয়েছেন। আমি আসলে ওই প্রক্রিয়াটা আবার নতুন করে শুনতে চাই না, কিন্তু আমি এটা প্রশ্ন করছিলাম যে আপনি ওই বক্তব্যের মধ্যে বলছিলেন যে তখন আসলে উপজেলা ছাত্রলীগ সভাপতি তাপস চৌধুরী, তিনি আসলে আপনার কাছ থেকে 12 কোটি টাকা দাবি করেছিলেন। আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, আচ্ছা। যে অনেকগুলো অধ্যায় গেছে যে বিষয়টা, আর আমি এটা নিয়ে আলোচনায় নিয়ে আসতে চাই না। ঠিক আছে, আপনি যদি এটা নিয়ে আলোচনা না করতে চান তাহলে আমি এর দিকে যাব না। আপনারা তো আসলে খুব টাকা পয়সা নিয়ে যেতে পারেন নাই, সেটা আমরা জানি। এখন আপনারা আসলে কিভাবে, আপনাদের অবস্থানটা কিভাবে? বা ধরুন আমার নিজের কথাটা আমি বলি, আমি ফরেন লয়ার হিসাবে সলিসিটর রেগুলেটরি অথরিটির সঙ্গে রেজিস্টার্ড, আমি ব্যারিস্টার, আমি এদেশে লিগালি ল প্রফেশনের সঙ্গে সম্পৃক্ত, আমি একটা সলিসিটর ফার্মে রেগুলার ল প্র্যাকটিসের সঙ্গে ইনভলভ আছি। আমার মেয়ে অনেক আগে ব্যারিস্টার হয়েছে, সে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছে এবং পার্ট টাইম ল লেকচারার। ফলে এবং আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সহযোগিতা আছে। আমি একেবারে পিওরলি প্রফেশনাল হিসাবে এখানে কোনোভাবে টিকে থাকা, একেবারে ন্যূনতম যে চাহিদাটা, সেই চাহিদাটা অর্জন করে সাহায্য সহযোগিতা নিয়ে আমি টিকে আছি। এটাই আমার অবস্থান। আর বাকি নেতাকর্মীরা যারা আছেন তাদের বিষয়ে জানেন? মানে লন্ডনে আমি অনেকেই জানি দুরবস্থা আছে। ধরেন আমি একটা অড জব করেছি, আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপ্লেইন হিয়ার। আমার এই লাইফে এসে আমাকে অড জব করতে হচ্ছে। আমি অনেককে জানি, আমি একজন সচিবকে জানি, অত্যন্ত মেধাবী সচিব, তিনি একটা গ্রোসারি শপে কর্মচারীর কাজ করতেছেন। অনেকেই কিন্তু বাইরে যা দেখা যায়, একটা বিয়ের অনুষ্ঠানে গেলে বলে এই যে মন্ত্রী, এই যে এমপি এখানে আসছে। অনেকে অত্যন্ত করুণ অবস্থায় আছে, তাদের আত্মীয় স্বজনরা সাহায্য করে। অনেকে একটা বাসায়, যেমন আমি একটা বাসায় থাকি, সেই বাসায় আমি শেয়ার করে থাকি, অর্থাৎ অন্যদের ভাড়াটিয়া বাসার একটা কক্ষে আমি থাকি। আমার বলতে লজ্জা নাই, কারণ একটা বাসা ভাড়া নেওয়ার মতো অবস্থা আমার নাই, এবং আমি লন্ডন থেকে অনেক দূরে থাকি। এইরকম অবস্থায় অনেকে আছে। অনেকে
দুঃসহ জীবন যাপন করতেছে, লেবারের কাজ করতেছে, আমাদের নেতা কর্মীরা এভাবে আছে। কেউ বিলাসে আছে, এরকম আমার কারোর সঙ্গে দেখা হয়নি, থাকতে পারে কেউ। আমি যাদেরকে চিনি তার অধিকাংশই খুবই করুণ অবস্থার ভিতরে আছে। আচ্ছা, পার্টি থেকে কোনো ফান্ড হচ্ছে? যারা এত করুণ অবস্থায় আছে, দেশেও অনেকে খুব করুণ অবস্থায় আছে বলে আমরাও জানি, মানে পার্টি থেকে কোনো ফান্ড আছে তাদের জন্য? পার্টির থেকে কোনো ফান্ড নাই। কিরকম হয়, ধরেন আমার এলাকার কিছু কর্মীরা জেলখানায়, আমি তাদেরকে বের করার জন্য আমার চেম্বারে লয়ার আছে, তার বাইরে কোর্টে কিছু খরচ আছে। আমি হয়তো আমার এক বন্ধুকে বলতেছি, ভাই এখানে 10,000 টাকা দিও কোর্টে জরুরি ভাবে। আর একজনে বলছে, ভাই তুমি 20,000 টাকা দাও, আমাদের ওই কর্মীদের অন্তত 10 জনাকে 500 করে টাকা দিতে পারে যাতে। এরকম ভাবে পার্টির নিজস্ব কোনো ফান্ড নাই। আমাদের নেতারা কর্মীরা যে যেখানে আছে সাধ্যমতো সহযোগিতা করতেছে। আবার অনেকে দানশীল মানুষও এই করুণ অবস্থায় সহযোগিতা করতেছেন, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কোথাও কোনো ফান্ড রেইজ করা, সেই ফান্ডের ভিত্তিতে কিছু করা হচ্ছে এরকম কোনো বিষয় আমার জানা নেই। জি, কিন্তু আমরা যে এতদিন ধরে জানলাম এত এত টাকা সবাই ইনকাম করলেন, মানে নানান নীতি দুর্নীতি সবকিছু মিলিয়ে, সেই টাকাগুলোর কোনো শেয়ার এই বিপদের সময় আসছে না, কাজে লাগছে না? না না, এটা খুবই ভালো কথা বলছেন। আমিও শুনছি যে একটা টেলিভিশনের টক শোতে শুনছিলাম যে এত হাজার কোটি টাকা শেখ হাসিনাকে ইন্ডিয়ায় এসালাম দিয়ে আসছে। যে পরিমাণটা বলছে সেই পরিমাণটা নিতে গেলে আমরা হিসাব করলাম, বাংলাদেশে যে কারেন্সি নোটটা, সেই নোটে দেখা গেল অন্তত 30-40টা ট্রাক লাগবে, এবং সেই ট্রাকে পলিথিন দিয়ে বুঝাই করে ওই টাকা নিয়ে যেতে হবে।